কে কে ওখানে? কে ওখানে? কে ওখানে? ভুতুরে, যেখানে জীবিত সব চরিত্র। রাত তখন অনেক গভীর। প্রত্যন্ত গ্রামের সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। চারপাশে ঝিঁঝি পোকারা একটানা ডাক ডেকে চলেছে। মাঝে মধ্যে কুকুর এবং শেয়ালের কনসার্ট শোনা যাচ্ছে। কয়েকদিন ধরেই নিম্নচাপের ফলে সাথে যোগ হয়েছে ঝিরিঝিরি একটানা বৃষ্টির শব্দ। রাস্তাঘাট সব পঙ্কিলময়, পুকুর ডোবা জলে ভর্তি। এমন সময় গ্রামের এক চাষি বাইরে মাথায় একটা বস্তা নিয়ে বেরিয়ে পড়ল। মাঝরাতে একবার পাশেই নিজের জমিটা দেখতে বেরোল সে। সেইবারে সে আলু চাষ করেছিল। পাশের জমির চাষি ভোর রাতে একবার তার জমির ভেতরে ঢুকে পড়েছিল। সে দূর থেকে চিৎকার করতেই পালিয়ে গিয়েছিল এবং সে গিয়ে দেখে অনেকগুলো আলু নিয়ে চম্পট দিয়েছে সে। গ্রামে ঝগড়াঝাটি, পঞ্চায়েত সবকিছুই হয়ে গেছে, কিন্তু কিছুতেই কিছু ফল হয়নি। কারণ হাতে নাতে ধরতে না পারায় সে বেটা কিছুতেই স্বীকার করছিল না ব্যাপারটা, উল্টে আবার তার নামে দোষ চাপিয়েছিল। সে তো একেবারে হতবাক। একটু নিরীহ স্বভাবের লোক বলে সে তখন কিছু করতে পারেনি। বাড়িতেও তাকে এর জন্য অনেক কথা শুনতে হয়েছিল। তাই সে এবারে একটু উঠে পড়ে লেগেছে যাতে সে তাকে হাতে নাতে ধরতে পারে। জমির ধারে এসে দেখলো ধান গাছগুলো ঠিকই আছে। সে বিড়ি জ্বালাতে যাবে, ঠিক এমন সময় একটা মিষ্টি গন্ধ তার নাকে এলো। এত মিষ্টি গন্ধ যে শরীর মন সবকিছু যেন জুড়িয়ে যাচ্ছে। সে আশেপাশে তাকিয়ে দেখল, না, কোথাও কোনো ফুলের গাছ নেই। তাহলে তাহলে কোথা থেকে আসছে এই গন্ধটা? সে চারপাশে তাকালো। সেই এই গ্রামেরই ছেলে। গাছপালার সঙ্গে তার পরিচয় সেই ছোটবেলা থেকে, কিন্তু এই গন্ধটা সম্পূর্ণ অপরিচিত। বেশ খানিকটা দূরে একটা জঙ্গল আছে। সেখানে কি কোনো ফুলের গাছ আছে? হয়তো নাম না জানা কোনো ফুলের গাছ। কিন্তু এত দূর থেকে কি করে গন্ধ আসবে এখানে? মনে তো হচ্ছে ওদিক থেকেই আসছে। এত সুন্দর সেই গন্ধটা সে নিজেকে আর ধরে রাখতে পারছে না। সে ওই দিকে এগোতে লাগলো, প্রথমে ধীরে ধীরে, তারপরে সে দৌড়াতে লাগলো পাগলের মতো। মাথা থেকে বস্তা খুলে মাটিতে পড়ে গেল। বৃষ্টিতে ভিজতে ভিজতে সে দৌড়াচ্ছে আর দৌড়াচ্ছে। তাকে যেন জানতেই হবে যে সেই গন্ধের উৎসটা আসলে কি। সে ক্রমশ জঙ্গলের আরো গভীরে প্রবেশ করল। হ্যাঁ, এবার পরিষ্কার সে কাছ থেকেই গন্ধটা পাচ্ছে। সে কয়েকটা গাছপালা সরাতে সরাতে একেবারে স্পষ্ট শুনতে পেল। তার মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে। আজ আবার অমাবস্যা হওয়ায় একটা মিশমিশে কালো অন্ধকার চতুর্দিকে। তাই অন্ধকার থাকায় সে দেখতে পেল না সেই গাছের ফুলটাকে। সে মাথাটা এগিয়ে দিল আরো কাছ থেকে সে গন্ধটা উপলব্ধি করল। আর তখনই ঘটল ঘটনাটা। তার মুখটা যেন কেউ কোনো কিছুর মধ্যে এক ঝটকায় টেনে নিল। ধীরে ধীরে কোনো কিছুর মধ্যে তার পুরো মাথাটা ঢুকে যাচ্ছে আস্তে আস্তে। কিংবা এটাও বলা যায় যে কেউ যেন পুরো মাথাটাকে আস্তে আস্তে গিলে নিচ্ছে। নিজেকে সামলানোর কোনো সুযোগই সে আর পেল না। এমনকি তার গলা থেকে কোনো চিৎকারই বের হলো না, শুধু একটা চাপা গোঙানির শব্দ।
আরে কি হয়েছেটা কি শুনি? হ্যাঁ, এই সাত সকালে এরকম ডাকাডাকি করো কেন? আরে শোনো আগে, কাল মাঝরাত থেকে আগলোককে পাওয়া যাচ্ছে না। আরে দেখো কোথাও গেছে নিশ্চয়ই, নইলে এইটুকু গ্রামে যাবে কোথায়? সেইটাই তো কোথা গেল, কোথায়? হ্যাঁ, কাল মাঝরাতি জমি পাহারা দিতে গেছিল, তারপর থেকে উদাও। তোমরা জমির ওদিকে খুঁজে দেখেছো না আগে থেকেই চিল্লাচ্ছ? সব খুঁজে দেখেছি, কোথাও নাই। কাল রাতি বলল পাঁচু যদি আবারও কিছু করে এবার তারে হাতে নাতে ধরবো, পলাইতে দিব না কিছুতেই। আমার তো মনে হয় ওই কিছু একটা করিছে। আরে ঠারো ঠারো, ওই পাঁচু কোথায়? ওই দেখেন ও এসে, ওরেই জিজ্ঞেস করেন। তাকে দেখেই গ্রামের সকলে একেবারে এই মারে কি সেই মারে। সে ভয়ে কাচুমাচু হয়ে মোড়লের কাছে গিয়ে গোলকের বউকে ধরে বলল, মা কালীর দিব্যি বলছি, আমি কিচ্ছু জানি না। এই বলে সবাই তাকে কিল চড় ঘুষি যে যা পারলো মারতে শুরু করলো। সে ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে মোড়লের পা জড়িয়ে ধরে বলল, মোড়ল, আমারে বাঁচাও। আরে বাবা, না জেনে ওরে মারছো কেন? আরে ছাড়ো 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 দেখি। তিনি বলতে সবাই তাকে ছেড়ে দিল। সে তার পা জড়িয়ে ধরে বলল, বিশ্বাস করেন, আমি একটু আধটু চুরি করতে পারি, কিন্তু কারোর ক্ষতি করার কথা কোনোদিনও ভাবি না, ভাবিও নি। এই শোনো, না জেনে কারোর গায়ে হাত দিবে না। পাঁচু, আমি তোমারে বিশ্বাস করি, এ কথা কইলাম। তুমি কিন্তু এখন কিছুদিন গ্রাম ছাড়বা না। যাও যাও, এই সবাই নিজের কাজে যাও। আর শোনো কয়েকজন ছোকরা, তোমরা চারপাশে ভালো করে খুঁজে ফেলো দেখি, কিছু জানলি পরে আমাকে জানায়ও। আর তুই গিয়া থানায় একবার এই ব্যাপারটা জানায় দে তো। সবাই মোড়ল মশাইয়ের কথা মতো কাজ করতে চলে গেল। দেখো, সব রকম চেষ্টা তো করছি, এখন দেখা যাক কি হয়। তোমরা চিন্তা করো না, আমরা সবাই তোমাদের পাশে আছি। তোমরা খাওয়া দাওয়া করিলাম, বুঝলা? মেয়েটার মুখের দিকে তাকায় নিজের শক্ত করো। বউ মেয়ে দুজনেই কাঁদছিল। মোড়ল একটা দীর্ঘশ্বাস ফেলে চলে গেল। খাওয়া দাওয়া করে একটু ভাত ঘুম দিয়ে উঠেই সে শুনল কয়েকজন তাকে ধরে ডাকছে। কি করণ যায় বলো দেখি? ওর আশেপাশে গ্রামে কোনো আত্মীয় স্বজনদের বাড়ি যায়নি তো? একবার খবর নাও দেখি, বাড়িতে ঝগড়াঝাটি কিছু হয়েছে কিনা সেটাও তো জানা দরকার। বলছি কি, পাঁচুটারেও কিন্তু নজরে নজরে রাখতে হবে, কি বলেন? সবাই একসঙ্গে মাথা নাড়ল। না গা, আমার কিন্তু মনের মধ্যে কেমন একটা কু গাইছে গা। পাঁচুরি তো সাহস লাই, ও আমার কাছে এসে সব কইছে। ও একটু ওই চুরি জামারি করার লোক, ও কিন্তু কারোরই বড় কোনো ক্ষতি করার নোক নয় গা। কিন্তু আমি ওরই আগের বারও ধরেছিলাম। আর এদিকে গোলক ওই বদমাইশি করি আল দিবার সময় ওর দুই দিকের কিছু জমি নিয়েছিল, তাই ওর আগের চোটে এটা করেছিল। আমি নিজে গিয়া সেটা দেখেছিলাম, তাই আমি চুপচাপ ছিলাম। গোলকির আরো কিছু দোষ ছিল গা, সেসব আর এখন বলি কি লাভ। আগে ও ভালোই ভালোই ফিরে আসুক, আমি সেটাই চাই। এই বলে সে হুঁকোয় একটা বড় করে টান দিল। যাও 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 যাও। সবাই চলে গেলে আরো একদল এসে দাঁড়ালো সামনে। তোদের আবার কি হলো? তাদের চোখে মুখে আতঙ্কের ছায়া ছিল স্পষ্ট। মোড়ল মাথায় হাত দিয়ে বসে পড়লেন, তাও মাথায় কিছু আসছে না তার। রাতে একা কাউকে বেরোতে বারণ করো, যতক্ষণ না এর কারণ বের করা যায়। কি যে করি।
দেখি কি করা। এই বলে সে ঘরের ভিতরে ঢুকে গেল। সারা গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল। অনেকদিন পর সায়ন নিজের পুরনো গ্রামে বেড়াতে এলো। এখানে এসে এত গাছপালা দেখে তার বেশ ভালো লাগলো। তার আসতে একটু দেরি হয়ে গিয়েছিল। লোকেশন দেখে সে বহু কষ্ট করে এখানে এসে পড়েছে। বহুবার নেটওয়ার্কের প্রবলেম হওয়ার পরেও সে যখন তার পুরনো বাড়ির দরজায় কড়া নাড়ল, তখন তার মনে হচ্ছিল এটা বোধহয় মাঝরাত। ঘড়িতে তখন সবে সন্ধ্যে 7টা বাজে। দু একবার কড়া নাড়ার পরে অবশেষে দরজা খুলল এক বৃদ্ধ। অল্প আলোতে তাকে চিনতে পারল না সে। কে বলো তো বাবা? হ্যাঁ, কাকে চাই? জ্যাঠামশাই, আমি সায়ন, কলকাতা থেকে আসছি। সে তো অনেক দূরে থাকে। তা তুমি কে? আমি সে আপাতত কলকাতায় চাকরি করি, তাই বললাম যে ওখান থেকে আসছি। আয় আয়, ভেতরে আয়। আসলে বয়স হয়েছে তো, আর আর তোরাও তো কত বড় হয়ে গেছিস। সায়নকে নিয়ে ভিতরে ঢুকে আসতেই গিন্নিকে বলল, প্রণাম জেঠিমা, আমি সায়ন গো, চিনতে পারছো না? ও মা, হ্যাঁ রে, কত বড় হয়ে গেছিস রে তুই। এই চিনবো কেমন করি তোরে? তা আয় বাবা, আয় বস এখানে। তা বাবা, হ্যাঁ রে, এই খিদা পেয়েছে তো। আমাদের তো আবার রাতের খাওয়া তাড়াতাড়ি হয়ে যায়। আমি তুরে মুড়ি মেখে দিব রে। এখন আর এর বেশি কিছু করতে পারবো না রে, বয়স হয়েছে তো। আরে তোমাকে কিছুই করতে হবে না, আমি ম্যাগি বানিয়ে নিচ্ছি, একটা রাত ঠিক চলে যাবে। জেঠিমার সহায়তায় সে নিজে ম্যাগি বানিয়ে খেল। খেতে খেতে গল্প করছিল। জ্যাঠা তাদের ছোটবেলার কত গল্প বলতে লাগলেন। জেঠিমাও তার ছোটবেলার গল্প বলতে লাগলো। শুন সায়ন, তুই অনেক দিন পর এই গ্রামে এইছিস। তুই একা একা কোনো ঝুপ ঝাড় কোথাও যাবি না। আরে তুমি চিন্তা করো না তো, আমার এই গ্রামের অনেক কিছুই মনে আছে, কিচ্ছু ভুলিনি গো। এই গ্রামের কত লোকের কথা মনে আছে, আমাকে নিয়ে চিন্তা করো না, বুঝলে? বাপরে, আমাগো গ্রাম আর আগের মতো লাই রে। তুই কিছু জানিস না, অনেক দিন পর এইছিস। তুই আসবি জানলে আগেই তোরে মানা করতুম। কি হয়েছে গো, খুলে বলো না। কি গা, কিছু লুকিও না, সব কিছুই বলো ওরে। শহরে ছেলে নইলে কোথায় না কোথায় চলি যাবে। তবে তবে তুই বিশ্বাস করবি কি বাপ? আরে বলো না আগে, বিশ্বাস অবিশ্বাস করা তো আমার ব্যাপার। কি এমন হলো শুনি? হ্যাঁ রে, সেই জন্যেই তো গ্রাম একটু রাত হলেই সবাই ঘরের মধ্যে ঢুকে পড়ে। খুব বিপদে না পড়লে কেউ বেরোয় না। ভগবানের দয়ায় তুই এখনো সুস্থ অবস্থায় এখানে আইছিস। সায়ন তার জ্যাঠা জেঠিমার কাছে সব কথা শুনল। অল্প বয়স হওয়ায় তার মনে খুবই কৌতূহল জন্মালো। ব্যাপারটা তার কাছে খুব ইন্টারেস্টিং লাগলো। শুন, তুই শহরের লোক বটে, গ্রামের ব্যাপার জানিস না। আমাদিকে না কথা বলে কোথাও যাসনি বাবা। তোর মা বাবা যে এখানে এই চিজ জানে তো? সে হেসে মাথা নাড়ল। এটা কিন্তু ভালো করিসনি বাপ। তোর ওই মোবাইল ফোনটা দিয়ে জানিয়ে দে বাবাকে, তারপর তুই যত দিন থাকিস থাক এখানে। তুমি চিন্তা করো না, আমি ঠিক জানিয়ে দেবো।
গভীর রাত। সায়ন তাড়াতাড়ি তার বর্ষাতি আর টর্চটা নিয়ে তৈরি হয়ে নিল। দরজাটা আস্তে করে খুলে সে বাইরে বেরিয়ে সাবধানে আবার ভেজিয়ে দিল। এই কয়েকদিনে সে সকালে ঘুরে গ্রামটার নারী নক্ষত্র সব জেনে নিয়েছে। তার প্রথম কাজ হলো যে কয়েকজনের বাড়ি থেকে লোক মিসিং হয়েছে সেই জায়গাগুলো ভালো করে পরখ করে দেখা। সেই মতো সে বেশ কয়েকজনের বাড়ির আশপাশটা তন্ন তন্ন করে দেখল, কিন্তু দুর্ভাগ্যবশত কিছুই পেল না। তাদের বাড়ির লোকজনের সঙ্গে কথা বলে সে জেনেছে তারা কিছুই অস্বাভাবিক দেখেনি। আর এই কথাটাই তার আরো বেশি অস্বাভাবিক লাগছে। সে তাদের বাড়ি ছাড়াও চাষের জমির আশপাশটাও দেখেছে, কিন্তু সেখানেও কোনো কুল করতে পারেনি। তার মানে কি কোনো ভৌতিক ব্যাপার? লোকে ধীরে ধীরে সেটাই মেনে নিয়েছে, কিন্তু তার এই ব্যাপারটা কিছুতেই বিশ্বাস হচ্ছে না। তার যেসব বন্ধুরা ছিল তারা বেশিরভাগই এখানে চাষের কাজ করে। তারা শহরের এই বেশভূষার সঙ্গে ঠিক আগের মতো মিশতে পারছে না, ফলে তাদের কাছ থেকেও কোনো ইনফরমেশন পেল না সে। সকালে জ্যাঠামশাই বেরিয়ে যাওয়ার পরে সে পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখেছিল। তার ওপরের ঘরে প্রচুর বইপত্র দেখেছে। জ্যাঠামশাই খুবই উচ্চ শিক্ষিত একজন মানুষ। ছেলের হঠাৎ করে মৃত্যুর পরে কলেজের চাকরিটা ছেড়ে দিয়ে গ্রামে অল্প মাইনের শিক্ষকতা করছেন, সেটা সে বাবার কাছে শুনেছে। বেশ কিছুদিন যাবৎ তিনি অবসর নিয়েছেন, তবুও সপ্তাহে নাকি 3 দিন গ্রামের ছেলে মেয়েদের তিনি ফ্রিতে পড়ান। এটা জেঠিমা বলেছে অবশ্য। প্রচুর জমি জমা থাকায় পয়সা কড়ির কোনোদিনও অভাব ছিল না। তাদের সামান্য জমি অবশ্য আগেই বাবা তাকে বিক্রি করে দিয়েছিল। বসত বাড়ির ভাগ দিতে চাইলে বাবা নেননি। কিরা, এত ভয় কিসের? গ্রামে আসলে এ দাদার কাছেই উঠবি। চারপাশটা আরো কিছুটা ঘুরে ঘুরে সে দেখল। কোণার দিকে একটা ঘর তার চোখে পড়ল। দরজাটায় তালা দেওয়া। তার বেশ কৌতূহল হলো। আচ্ছা জেঠিমা, এই ঘরে কি আছে গো? জেঠিমা সংসারের কাজ করছিলেন, বললেন, কি জানি বাপু, গাদাখানি কাগজপত্র আর বই। আমি কখনো ঢুকিলাই। ওই ঘরে ওই তোর জ্যাঠাই কাজকর্ম আর পড়াশুনো করে। কখনো কখনো তো এই ভোর রাতিও উপরে ঘুরে ঘুমোতে আসে। জেঠিমা, ঘরের চাবিটা কোথায় গো? ও ঘরের চাবি ওর কাছেই থাকে, ওই পরিষ্কার করে। কাজের লোক ঢুকলে যদি কাগজপত্র হারায় যায়, তাই নিজেই সব করে। তুই তো জানিসই, তোর জ্যাঠা চিরকাল নিজের কাজ নিজে করতেই তো ভালোবাসে রে। বাবার কাছে শুনেছিলাম আমাদের আরো জমি ছিল। জেঠিমা, সেগুলো কোথায়? আরে আছে তো, হুই হুই বনের মধ্যে চলে গেছে। না থাকতে থাকতে যা অবস্থা হয় আর কি। তা তুই তো বড় হয়েছিস, একটু তো এসি দেখাশোনা করতে পারিস রে। তোর জ্যাঠার বয়স হয়েছে, একা একা আর পারে না বাপ। কোন দিকে জেঠিমা একটু বলবে? জেঠিমা হাত দিয়ে দেখালো। সায়ন চমকে উঠল, কারণ ওই বনের মধ্যে থেকে সে একদিন জ্যাঠামশাইকে বেরোতে দেখেছিল। সে দূর থেকেই দেখে জোর করে কিছু বলতে পারেনি। আচ্ছা জেঠিমা, জ্যাঠা কি ওদিকে কখনো যায়? ছোটবেলায় এই তোদের বাপদের তো উকানেই কেটেছে রে, যেতেই পারে। তবে সাপ কোপ থাকাটা অসম্ভব কিছু না। তুই কি যেতে দেখেছিস ওরে ওখানে? না না, এমনিই বললাম। আচ্ছা, জ্যাঠামশাই কিসের টিচার ছিল? কি সব গাছপালার হবে, আমি মুক্কু মানুষ, জানবো কি করি। তবে তবে তোর দাদা ওই বনে যেত, তারপর কোথায় যে গেল আর কোনো খোঁজই পাওয়া গেল না রে। তোমরা পুলিশকে কিছু জানাওনি? এইটুকু গ্রাম তার মধ্যে থেকে কোথায় হারালো? সব কিছুই করেছিলুম রে, পুলিশ, সাধু, মৌলানা, কিছুই বাদ দিই নাই। সবই আমার পুরা কপাল। তুই বাবা সাবধানে থাকিস, সারাদিন টোটো করি কোথায় না কোথায় ঘুরিস।
এখানে আসি, কোথায় খেয়ে দে মোটা সোটা হবি, তবে তুই তোর জেঠিমার নাম হবে বল, নইলে নইলে লোকে কি কইবা? হ্যাঁ, কিরে, চা খাবি নাকি? সায়ন মাথা নাড়ল। তারপর দুজনে মিলে চা খেতে খেতে গল্প করতে লাগলো। সায়নের মনের মধ্যে সেদিনের পর থেকে একটা বিষয় খচখচ করছে। কি হচ্ছে আর কেনই বা হচ্ছে এসব? সায়ন একদিন রাতে সেই বনের মধ্যে ঢুকে পড়ল। বিকেলে চুপি চুপি গিয়ে সে আগেই কার্বলিক অ্যাসিড ছড়িয়ে এসেছে। আজ সে হাতে একটা টর্চ নিয়ে এসেছে। এখানে এসে বিভিন্ন ধরনের অর্কিড এবং গাছপালা দেখে এসে চমকে গিয়েছে। এইসব অর্কিড বা গাছপালা খুবই রেয়ার। এখানে এসে তার মনে হচ্ছে যে হিমালয়ের অতি গহীন অরণ্যে সে চলে এসেছে। তারও গাছপালা সংক্রান্ত অনেকটাই জ্ঞান আছে, কিন্তু এসব বহু গাছপালার নাম সে আজ অবধি কোনোদিনও শোনেনি বা জানে না। একটু গভীরে যাওয়ার পরে সে একটা মিষ্টি গন্ধ পেল। এত মিষ্টি গন্ধ, খুব ভালো লাগছে তার। গন্ধটার মধ্যে কেমন যেন একটা মাদকতা আছে, গন্ধটা তাকে টানছে। সে ওই গন্ধটা লক্ষ্য করে এগোতে লাগল। সে ক্রমশ বনের গভীরে প্রবেশ করছে, কিন্তু তার কোনো খেয়ালই নেই। সে পাগলের মতো এগিয়ে চলেছে ভিতর দিকে। বেশ কিছুক্ষণ চলার পরে সে দেখতে পেল এক ধরনের খুব বড় বড় কলসপত্রী জাতীয় গাছপালা। একটা সরসর শব্দ হতেই সে ওইদিকে এগিয়ে গেল। এখানে এই গন্ধটা বেশ প্রবল। একটা চাপা গোঙানির শব্দে পিছন ফিরে তাকাতেই মাথায় একটা আঘাত পেল সে। আর সঙ্গে সঙ্গে চোখের সামনে আধার নেমে এলো তার। আচ্ছা, আমি এখানে এলাম কি করে? কে জানে। তোকে তো গ্রামের লোকেরা একটু আগে এই বট গাছের তলায় পড়ে থাকতে দেখেছে। আমি খবর পেয়ে ধরাধরি করে তোকে এখানে নিয়ে এলাম। হ্যাঁ রে বাপ, কি হয়েছিল কিছু মনে আছে? তুই তুই বাইরে গেলি কি কইরে? সায়ন বলতে গিয়েও চুপ করে গেল। শোন বাবা, এই রাতের বেলা কিন্তু কোনো কারণে বাইরে যাব না। তুমি এখানে নতুন, আর তাছাড়া গ্রামে অনেক ঘটনা ঘটিছে। সারাদিন যা খুশি করো, কিন্তু সন্ধেবেলায় বাড়ির মধ্যে চলে আসবে। হ্যাঁ, তোর কিছু হলি পরে তোর মা বাপকে কি কইব ক দেখি? হ্যাঁ রে বাপ, তা শরীরটা ভালো লাগছে এখন? বলতে বলতে একজন পেটে মতো লোক ভিতরে প্রবেশ করলো। দেখেন ডাক্তার বাবু, দেখেন, এটি আমাদের ভাইপো শহর টিক্কা এইছে। এসে কি বিপদ বাঁধালো বলেন দেখি। মাথায় বরফ দিতে হবে, কয়েকটা ওষুধ দিচ্ছি, সেগুলো খাও। আর ঠিক কি হয়েছিল কও দেখি? আর তুমি রাতের বেলায় তো বড় বাড়ি থেকে বেরুলে কেমন কইরা? কিছুই মনে পড়ছে না। তা তোমার কি ঘুমের মধ্যে চলা অভ্যাস আছে নাকি, যাকে বলে স্লিপ ওয়াক? আগে ছিল, বহুদিন পরে আবারও হতে পারে অবশ্য। খুবই মুশকিল ব্যাপার। আচ্ছা, বাইরের দরজাগুলো সব বন্ধ করা থাকে তো? কি আর বলবো ডাক্তার বাবু, মাঝে মধ্যে। আহা হা, আবার ও সব কেন? বুঝতে পেরেছি ডাক্তার, ওর ঘরের দরজা বন্ধ রাখবো। কি বুদ্ধি! কলতলা যাবে কি কইরে? ঠিক আছে, আমি আমার ভাইপোর জন্য একটা ঘর লাগোয়া টয়লেট বানিয়ে দিব। হ্যাঁ, তোর কোনো চিন্তা লাই রে বেটা।
এইটা একটা কাজের কথা, কিন্তু ঘরের মধ্যেই। তাহলে কাল থেকেই রতনরে বলি দাও, এই তাড়াতাড়ি করো বাপু, আমাদের ছেলেটার যেন কোনো ক্ষতি না হয়। ডাক্তারবাবু চলে যাওয়ার পরে জেঠিমা কোথা থেকে বরফ জোগাড় করে এনেছিলেন। সেটা গামছায় জড়িয়ে মাথায় লাগাতে লাগাতে সে কাল রাতের কথা ভাবছিল। এত মিষ্টি গন্ধ কোন ফুলে? সে নিজেও এই ব্যাপারে যথেষ্ট আগ্রহী। মনের ভিতরে তার অনেক প্রশ্ন, তবে কিসের ছিল সেই অমোঘ টানটা? কেনই বা সে পাগলের মতো সেদিকে ছুটে গিয়েছিল? কলসপত্রী গাছগুলো এতটা বড় হলো কি করে? আর হঠাৎ তাকে মাথায় বাড়ি মেরে কেই বা অজ্ঞান করে দিল? আর কেনই বা অজ্ঞান করলো? সে তো মাত্র কয়েকদিন হলো এই গ্রামে এসেছে, কারোর সঙ্গেই তো তার তেমন শত্রুতা নেই। তবে তবে কি সেই অজানা কারণটা? তাকে আজকেও একবার সেখানে যেতে হবে, কিন্তু কি করে? রাতের বেলাটাই তো আসল সময়। আরে কি গো, এই কেমন আছো? বলতে বলতে একজন বৃদ্ধ ঘরে ঢুকে পড়ল। জেঠিমা তখন সন্ধ্যা দিচ্ছিলেন। কোথায় যে হঠাৎ কইরা চলি যায় বুঝিও না, বলেও না কিছু। আপনি চা খাবেন তো? আরে এত চিন্তা করছো কেন গা? হ্যাঁ, আর বলি কি, আমি কি শুধু চা খাবো? হ্যাঁ, তারপরে ঘরে ঢুকে বসে তাকে সব কথা জিজ্ঞাসা করলেন। সায়নের সাথে কিছুক্ষণ বসে কথা বললেন। জেঠিমা কাজ করতে করতে চা মুড়ি দুজনকেই দিয়ে গেল। খাওয়া শেষ করে মোড়ল মশাই গম্ভীর মুখে চলে গেলেন। জেঠিমা এসে দেখলেন তিনি আর নেই। ততক্ষণে জ্যাঠা এসে পড়েছেন। কি গা, কিছু পেটে দাও দেখি। চা খাবো, আর কিন্তু কিছু খাবো না। একটু আগে মোড়লেই ছিল, ওর সাথে কথা কই চলি গেল, তোমার কথাও জিগাচ্ছিল। খেতে দিয়ে দাও, শুয়ে পড়বো। আর বাবা, তুই কালকেই বাড়ি চলি যা, ঘরের ছেলে ঘরে ফিরে যা। আবারও সব কিছু ঠিক হলি পরে তোকে খবর দিব। হঠাৎ কি হলো গো তোমার? এরকম কেন বলছো ছেলেটারে? আমি ওর ভালোর জন্যেই কইছি। এই গ্রামের অবস্থা খুব একটা ভালো নয়। কত লোকে কত ক্ষতি হয়ে গেল। আমার ওর জন্যে না খুব চিন্তা হচ্ছি গা। তুই আবার পরে আসিস বাবা। তুই কাল চলি যা বাপ আমার। তুই যা। তুমি চিন্তা করো না জ্যাঠা, আমার কিছু হবে না। না না না, তুই কালই চলি যাবি, কালই। চল চল খেতে দি, তুই আমাদের ছেলের মতো, তাই হয়তো চিন্তা করছে। তুই বাপ আবার পরে আসিস, আমাদের ভুল বুঝিস না বাপ। কাল তোর অনেক বড় ক্ষতি হতে পারতো রে। তোর মা বাপকে কি উত্তর দিতুম বল দিকি? তার চেয়ে তুই এখন চলি যা বাপ। আমাদের তুই ছাড়া আর কেই বা আছে বল? তুই আবার আসিস বাপ, আবার আসিস। সায়ন চুপ করেছিল। জেঠিমা তার মাথায় হাত বুলিয়ে বললেন, চল খেয়ে নিয়ে শুয়ে পড়। রাত তখন অনেক গভীর। ঘরের দরজাটা হঠাৎ করে খুলে গেল। একটা ছায়ামূর্তি এসে ঘরের মধ্যে ঢুকল। সায়ন বিছানায় যতটা সম্ভব স্বাভাবিক হয়ে শুয়ে থাকার চেষ্টা করল। সেই ছায়ামূর্তি তার কাছে এসে দাঁড়ালো। কিছুক্ষণ তাকে ভালো করে পর্যবেক্ষণ করল। সায়ন দাঁতে দাঁত চেপে চুপ করে পড়ে রইল বিছানায়। সেই ছায়ামূর্তি আস্তে আস্তে করে বাইরে বেরিয়ে গেল। সায়ন কিছুক্ষণ অপেক্ষা করার পরে বিছানায় উঠে বসল। তারপরে তড়িঘড়ি সে বাইরে বেরিয়ে গেল। ঠিক সে যেভাবে ভাবছিল তাই। দরজা খোলা ছিল। সেও আস্তে করে সেখান থেকে বেরিয়ে গেল। সে বুঝতে পেরেছে তাকে এখন কোথায় যেতে হবে। সময় হাতে খুবই কম। 「 ও, সে চারপাশটা একবার ভালো করে তাকিয়ে নিল। না, কোথাও যেন সে ভুল
কোথাও কেউ নেই, কিন্তু সোজা গেলে হবে না। যদি কেউ দেখে ফেলে তাহলে সে কি করবে এখন? সায়ন এবারে সামনের দিকে তাকিয়ে ছোট ছোট দূরত্ব স্থির করে নিল। সামনের বটগাছ, কখনো কখনো বড় বাড়ির আড়াল, তারপরেই আবার ছোট ছোট গাছের আড়াল হয়ে এগোবে সে। সেই মতো সে ছোট ছোট দূরত্ব পেরিয়ে জঙ্গল ধরে প্রাণপণে দৌড়চ্ছে। এবার এক জায়গায় এসে এসে পড়ল মুশকিলে। কোন দিকে যাবে সে? কারণ আগেরবার সে যখন এখানে এসেছিল তখন সে জমি ধরে ধরে এসেছিল, কিন্তু এবারে ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। সে একেবারেই অন্য পথে চলে এসেছে। সে চারপাশে তাকিয়ে নিল। জমি বরাবর যাবে কি না, তাহলে কোনো লোকের চোখে পড়তেও পারে সে, কিন্তু এই জঙ্গলের মধ্যে সঠিক পথ খুঁজবে কি করে? সায়ন ঠিক করলো একটু উল্টো দিকে এগোবে। সেখানে যদি জমি দেখতে পায়। সেই মতো সে ধীরে ধীরে সাবধানে এগোতে থাকলো। আজ অমানিসার কালো রাত, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, ফলে তাকে সহজে কেউ দেখতে পাবে না। এতক্ষণ অন্ধকারের মধ্যে দিয়ে যেতে যেতে তারও চোখটা শুয়ে গেছে। সে একটু দৌড়ে সামনে যেতেই চাষের জমিটা দেখতে পেল। সায়ন একটু আন্দাজ করে নিল, তারপরে সেই মতো দৌড়ালো সে। বেশ কিছুক্ষণ দৌড়ানোর পরে সে এক জায়গায় এসে দাঁড়ালো। একটু দাঁড়িয়ে বিশ্রাম নিয়ে চারিদিকটা দেখেই সে চিনতে পারল না, একই ভুল সে আর করবে না। তাকে এবারে অন্য পথ ধরতে হবে। তাই সে পিছন দিক দিয়ে জঙ্গলের ভিতরে ঢুকতে গেল। একটু ভিতরে আসার পরে সে চমকে গেল। এটা কি? এখানে তো কোনো গাছপালা ছিল না। এত বড় জায়গাটা জঙ্গলের মধ্যে, অথচ বেশি বড় গাছ তো দূরের কথা, এখানে সব গাছপালা কেমন যেন অন্যরকম। বিজ্ঞানের ভাষায় যাকে বলে অন্য প্রজাতির। সে অবাক হয়ে দেখতে দেখতে ক্রমশ ভিতরে যাচ্ছিল। এই প্রত্যন্ত এলাকায় এত বিরল প্রজাতির আয়ুর্বেদিক গাছপালার চাষ কে করলো এখানে? কত দামি দামি অর্কিডের চাষ হয়েছে, সেটাই বা কে করলো? পেল কোথা থেকে? এইসব গাছপালার চাষ এখানে করার উদ্দেশ্যটাই বা কি? এগুলো লোকাল বাজারে অনেক দাম। সে দেখতে দেখতে সত্যি ভীষণ অবাক হয়ে গিয়েছে। যেই করে থাকুক, তার বোটানির উপর বিস্তর পড়াশোনা অর্থাৎ জ্ঞান থাকা দরকার, নইলে এসব করা প্রায় অসম্ভব। দূর থেকে একটা আলোর আভাস পেয়ে এগিয়ে চলল সে। এখানে আলো, তবে কি কেউ এই গভীর জঙ্গলে বসবাস করেন? গভীর অন্ধকারের মধ্যে দিয়ে সে এগিয়ে চলল, কিন্তু একটু এগোতেই তার পা দুটো ধরে কেউ যেন জোরে টান দিল। আচমকা টানে হুমড়ি খেয়ে পড়ে গেল সে, আর আচমকায় চমকে উঠল। এ কি? একটা প্রচন্ড আন্দোলন ওই গাছগুলোর মধ্যে শুরু হলো। তার সারা পায়ে সরসর করে শেকড় জড়িয়ে ধরল। সেই শিকড় তার পা দুটোকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলল। অস্ফুট একটা চিৎকার বেরিয়ে এলো তার মুখ থেকে। তারপরেই সে বুঝতে পারল মারাত্মক একটা ভুল করে ফেলেছে সে। দুহাত দিয়ে প্রাণপণে এসে শিকড়টাকে খোলার চেষ্টা করল, কিন্তু এত অন্ধকারের মধ্যে সেটা অসম্ভব। সে নিজেও বোটানিস্ট, কিন্তু এই ধরনের গাছের শিকড় সম্পর্কে তার চাক্ষুষ কোনো অভিজ্ঞতা নেই। এটা কি? এমন সময় তার আশেপাশে কয়েকজনের গলার আওয়াজ পেল সে, খানিকটা গোঙানির শব্দ। সে বুঝতে পারল এখানে সে একা নয়। তবে কারা এলো এখানে? কোনো বন্য প্রাণী নয়। তাহলে সে এই অবস্থায় লড়া তো দূরের কথা, পালাতে অবধি পারবে না। সে বারবার চেষ্টা করেও পারল না। তাই খুব ইচ্ছা করছে চিৎকার করতে, কিন্তু সেটাও তার পক্ষে সম্ভব নয়। কারণ এতে সে যাকে লুকিয়ে এখানে তদন্ত করতে এসেছে সেই উদ্দেশ্যই বিফল হয়ে যাবে। তাই সে দাঁতে দাঁত চেপে চুপ করে কোনো আওয়াজ না করে বসে রইল। যতটা সম্ভব নিঃশ্বাস বন্ধ করে নিজের অস্তিত্বটাকে প্রকাশ করতে চাইল না সে, কারণ তার কাছে আশেপাশের পরিস্থিতিটা মোটেও সুখকর নয়। সে কান খাড়া করে চারপাশটা লক্ষ্য করতে লাগলো। হঠাৎ করেই দূরে একটা শব্দ শুনে সে সেদিকে তাকিয়ে দেখল, না, এখনো অন্ধকারে তার চোখটা অ্যাডজাস্ট হয়নি। চারপাশে বেশ কিছুক্ষণ ধরে প্রচন্ড ছটফট করার একটা আওয়াজ পেল সে।
তার বুকের ভেতরটা অজানা আশঙ্কায় ধুকপুক করছে। সে আবারও নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু ক্রমশ সে আরো জড়িয়ে পড়ছে সেখানে। কি খুব কষ্ট হচ্ছে? আরো যে কয়েকদিন সহ্য করতে হবে, কারণ আজকের কোটা যে শেষ। বেশি খবর ওদের পক্ষে ভালো না। হঠাৎ করে পিছন থেকে একটা গলার আওয়াজ শুনে সে আবারও চমকে উঠল। অন্ধকারে মুখটা পরিষ্কার দেখতে না পেলেও গলাটা তার খুব পরিচিত। এবারে তার সারা শরীরটা ভয়ে থরথর করে কাঁপছে। সে আন্দাজ করলে ও এভাবে যে সত্যি হয়ে যাবে সেটা বুঝতে পারেনি। তার চোখের ওপরে একটা জোরালো আলো এসে পড়তে সে মুখ ফিরিয়ে নিল। সেই আগন্তুক বলল, এইরকম করেই কাল রাত পর্যন্ত পড়ে থাক, আমি দেখি এদের কতটা পরিপাক হলো। এইরকম করে বলল আগন্তুক। আমি কিন্তু তোমাকে চিনে ফেলেছি, আর তুমি পালাতে পারবে না। তোমার জন্যই তার মানে এতগুলো মানুষ হারিয়ে যাচ্ছে। আচ্ছা, কেন, কি কারণে তুমি এই জঘন্য কাজগুলো করছো? এতগুলো মানুষকে তুমি কোথায় রেখেছো? সে উত্তর তো তোমায় দিতে আমি বাধ্য নই, তবে হ্যাঁ, তুমি তো আর একদিনের মেহমান, তাই তোমাকে উত্তর দেওয়াই চায়। মৃত্যুর আগে শেষ ইচ্ছা বলে একটা জিনিস আছে না, তার উপরে তুমি আমার আত্মীয় বলে কথা, একেবারে নিকট আত্মীয় যে। বলে খুবই হাসতে লাগলো সে। সায়নের গা চলে গেলেও সে কিছু করতে পারল না। এই অসহায় অবস্থায় মৃত্যুবরণ করতে হবে তাকে। আমি জানি ওই কলসপত্রীর বৃহদাকার রূপ তুমি নিশ্চয়ই মিউটেশন করে সৃষ্টি করেছো, আর তাতে তুমি এমন গন্ধের সৃষ্টি করিয়েছো যাতে সাধারণ মানুষ আকৃষ্ট হয়ে ওর কাছে যায়। আর ঠিক তখনই কিছু একটা ঘটে। ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট, এত ভালো ইনটিউশন আমি তো ভাবতেই পারছি না। কি করে বুঝলে বলো তো? তুমি হয়তো জানো না, আমিও একজন বোটানিস্ট। আমি এখানে এসে সবকিছুই দেখেছি, বুঝতে পেরেছি যে এখানে কিছু একটা পরীক্ষা নিরীক্ষা চলছে। ওই বৃহদাকার কলসপত্রী জাতীয় গাছগুলো আমি এক ঝলক দেখেছিলাম। ওইগুলোকে তুমি ঝোপের আড়ালে লুকিয়ে রেখেছ। আমার বুঝতে এতটুকু অসুবিধা হয়নি। তারপর বলো, তুমি ওদের সঙ্গে কি করেছো বলো। বেশি কিছু না, প্রথমে এইদিকে আকৃষ্ট হয়ে আসা লোকেরা আমার মতো এইরকম আটকে পড়ে। তারপর অমাবস্যার দিনে আমি একে একে ওদের আমার তৈরি বৃহদাকার গাছগুলোর খাদ্য হিসেবে প্রেরণ করি। ইউ স্কাউন্ডেল, এইভাবে তুমি এক্সপেরিমেন্ট করতে পারবে? চাপ চাপ, একদম কোনো কথা না। বড়দের মুখে মুখে তর্ক করতে নেই, জানো না? এই শিক্ষা তোমার, হ্যাঁ, শিক্ষা দীক্ষা নেই একেবারেই। যেদিন তোমার আসল রূপ জানতে পারবে সেদিন তোমাকে কেউ ছাড়বে না। এইভাবেই পড়ে থাক, বেশি কথা নয়। আমার মৃত্যু অনেক আগেই হয়ে গেছে। আমি এবার এইরকম গাছপালা বানিয়ে পুরো গ্রামে ছড়িয়ে দেব, যাতে কেউ আর না বেঁচে থাকে। পুরো গ্রাম আমি ছারখার করে দেব একেবারে। এই গ্রাম, এরা এরা আমাকে কি দিয়েছে? এরা মানুষ, এক একটা মানুষ। এরা সামান্য জাত পাতের জন্য আমার ছেলেকে মেরে এই জঙ্গলে পুঁতে দিয়েছিল। আর তার উপরে বনি মনসার ছোপ লাগিয়েছিল। আমাকে ওর প্রেমিকা তার বিয়ের পরে একদিন সব বলেছে। আমি প্রথমে নিজের কানকে বিশ্বাস করতে পারিনি। তারপরে আমি ঠিক করি এদের শাস্তি দেব, শাস্তি হবে এদের, নিশ্চয়ই হবে। তারপর থেকে আমি এই পরীক্ষা চালু করি, ধরে ধরে তাদেরই ট্র্যাপে ফেলি। দেখবি দেখবি, হ্যাঁ, আয় 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 আয়। এই বলে সে তার হাত ধরে টানতে টানতে আরো কিছুটা দূরে নিয়ে গেল। সেখানে সে দেখে চমকে উঠল।
সবাই গ্রামেরই লোকজন। তাদের সারা শরীরে শিকড় জড়িয়ে বাঁধা রয়েছে। তাকে দেখে সবাই ছটফট করতে লাগলো। সে বুঝতে পারছে তারা অনেক কিছু বলতে চাইছে কিন্তু পারছে না, কারণ তাদের সবার মুখ বাঁধা। এইখানে সেই গন্ধটা আরো তীব্র। তার সারা শরীরটা কেমন যেন ঝিমিয়ে পড়েছে। সেও কেমন যেন একটা আড়ষ্ট হয়ে পড়েছে। মাথাটাও কেমন যেন ঝিমঝিম করছে তার। আগন্তুকের মুখটা আগের থেকে মাস্কে ঢাকা ছিল। সে তাকে সজোরে দুটো থাপ্পড় মারল। তার ঘোরটা কিছুটা কমল। আগন্তুক তাকে আরো ভিতরে নিয়ে গিয়ে একটা গাছে ঠেস দিয়ে দাঁড় করালো। সে দেখল একটা কাচের ঘরের ভেতরে অনেকগুলো গাছপালা। তাদের মাথার দিকটা কলসপত্রীর মতো, অথচ বেশ বড়। তারা যেন তাদের ডালপালাগুলোকে কয়েক গুণ বড় করে দিতে পারে। তাদের দেখে তাদের মুখের দিকের অংশগুলো যেন ছবুলের মতো সেই কাচের উপরে ধাক্কা মারছে। দিচ্ছি রে বাবা, দিচ্ছি দিচ্ছি, অত ছটপট করিস না তো। ছটপট করিস কেন? আমার আবিষ্কার এই 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 মাংসাশী কলসপত্রী গাছ। দাঁড়িয়ে দেখ, আমি ওদের খাবারটা নিয়ে আসি, দাঁড়া। সে কাচের পাল্লা খুলে দিল। তারপরে দুবার হাততালি দিতেই সেই শিকড়ে বাঁধা দুটো তিনটে মানুষকে সেই সামনের গাছপালাগুলো ওর মধ্যে ছুঁড়ে ছুঁড়ে দিতে লাগলো। আর নিমেষের মধ্যে সেই গাছগুলোর মাথাগুলো স্প্রিংয়ের মতো লাফিয়ে উঠে তাদের কপ কপ করে ধরে ফেলল। তারপরে তাদের কারোর মাথা, কারোর দেহগুলো তাদের মধ্যে ঢুকে যাচ্ছে ক্রমশ। আর তারা মৃত্যু ভয়ে চিৎকার করছে সবাই। সে প্রচন্ড আনন্দে হাততালি দিচ্ছে। দেখ 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 দেখ, কিরকম প্রাণ হয়ে চেঁচাচ্ছে, দেখ। চেঁচা চেঁচা। সায়নের মুখের বাঁধন সে খুলে ফেলেছে। এইভাবে কেউ নিরীহ লোককে মারে? সে বলতে বলতেই আবারও জানলা খুলে সে দুবার হাততালি দিল। আর সঙ্গে সঙ্গে আরো ৩-৪ জনকে ওই গাছগুলো তাদের মধ্যে ছুঁড়ে ফেলে দিল। তারা প্রাণ ভয়ে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে উঠল। কিন্তু এখানে তাদের চিৎকার শোনার মতো কেউই নেই। সে উচ্চস্বরে হাততালি দিতে লাগলো। সায়নের চোখের সামনে সেই গ্রামবাসীগুলোকে ওই গাছগুলো গিলে ফেলতে লাগলো। তাদের সেই অসহায় মুখগুলো সে আর দেখতে পাচ্ছিল না। বন্ধ করো, বন্ধ করো! তোমার এই নারকীয় খেলা বন্ধ করো তুমি। কবে কে তোমার ছেলেকে মেরেছে তার জন্য তুমি এত দিন ধরে প্রতিশোধ নিয়ে যাচ্ছ? তাদের তো তুমি নিশ্চয়ই আগেই মেরে দিয়েছ। তাহলে এদের তো কোনো দোষ নেই। দোষ নেই? হ্যাঁ, এরাও সেই অন্ধ কুসংস্কারে গ্রস্ত। আবারও এরা এই কাজ করবে। এরা ভালোবাসার মর্ম জানে না, বোঝে না। এদের কাছে শুধুই জাত পাত, এই সব কিছু। এরা মানুষকে তার জাতের নিরিখে বিচার করে, মানুষ হিসেবে নয়। সে আবারও হাততালি দিয়ে কাঁচের জানলাটা খুলে দিল। শাওনের মাথাটা কেমন যেন ঘুরে গেল। সে দৌড়ে গিয়ে তাকে ধাক্কা দিল এবং ওর মধ্যে ফেলতে গেল, কিন্তু আচমকাই একটা শিকড়ে তার পাটা হড়কে যাওয়ার সাথে সাথেই সে সামনের দিকে পড়ে গেল। মাথাটা মাটিতে চড়ে ঠুকে গেল তার। আগন্তুক চমকে উঠল, বলল, তবে রে, দেখ দেখ তোর কি অবস্থা করি, দেখ। এই বলে সে তার চুলের মুঠি ধরে ওই কাঁচের জানালা দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে গেল। সায়নের শরীরে আর শক্তি নেই যে সে নিজেকে রক্ষা করবে। সে বেশ বুঝতে পারল যে তার দিন ঘনিয়ে এসেছে। তার বাড়ির কথা খুব মনে পড়ছে। হায় রে, এই পাষণ্ডের কাছে আসবার জন্য সে লাফাচ্ছিল। সে একবার তাকে অনুনয় বিনয় করে বলল, দয়া করো, দয়া করে আমাকে ছেড়ে দাও। দয়া করো, ছেড়ে দাও আমাকে। তোকে, তুই আমায় মারতে এসেছিলি, মনে আছে? তোকে কালকে মারতাম, কিন্তু না, আজকেই তোর শেষ দিন। এই বলে সে তাকে ধরে তুলতে গেল, আর আচমকাই একটা প্রচন্ড ধাক্কায় সে ছিটকে পড়ল। তারপরে
একটা জোরে শব্দ শুনতে পেল সে। তারপর নিজেকে সামলে নিয়ে তাকিয়ে দেখে চমকে উঠল। তারও মুখ দিয়ে বেরিয়ে এলো, তুমি তুমি এখানে কি করছো? তার চোখের সামনে জ্যাঠাইমা আর মোড়ল মশাই দাঁড়িয়ে। পিছনে দূর থেকে অনেক আলো দেখা যাচ্ছে। জেঠিমা মাটিতে বসে পড়ল। সায়ন তখনও যন্ত্রণায় উঠতে পারল না সেখান থেকে। নিমেষে সেই গাছপালাগুলো তাদের শিকড় দিয়ে জড়িয়ে ধরতে এলো। তোমরা দূরে থাকো, না হলে ওরা তোমাদের ধরে ফেলবে। খুব সাবধান। জ্যাঠাইমা তার বড় ঝোলা থেকে কিসের সব বড় বড় যন্ত্র বের করল। তাদের খুব কাছাকাছি তখন শিকড়গুলো এসে গেছে। জ্যাঠাইমা সেটা দেখে চারপাশে কিসের সব স্প্রে করে মোড়ল তার ব্যাগ থেকে গুঁড়ো গুঁড়ো ওষুধ সরাতে থাকলো। একেবারে চোখের মুখে নুন পড়ার মতো সেই গাছগুলো ছটফট করতে লাগলো। মুহূর্তের মধ্যে সব গাছগুলো কেমন যেন গুটিয়ে গিয়ে একেবারে ছোট হতে লাগলো। সারা জঙ্গলে তোলপাড় শুরু হয়ে গেল, আর প্রচুর লোকের একসাথে চিৎকার শোনা গেল। সেটা ভালো না খারাপ সেটা বোঝা যাচ্ছে না। জ্যাঠাইমা দৌড়ে গিয়ে সায়নকে জড়িয়ে ধরে বলল, ও বাপ বাপ, তুই ঠিক আছিস তো বাপ? তুই ঠিক আছিস তো? জ্যাঠাইমা, ওগুলো কি ছড়ালে গো? ওগুলো ওষুধ রে। এরা সব ওই অ্যান্টিডোট কি বলে না, ওই সেই। এগুলো দেওয়ায় ওই শয়তান গাছগুলো সব শেষ হলো। নইলে নইলে ওই শয়তান গাছগুলো মরতো নি রে, মরতো নি। গ্রামবাসীরা যে এসে পড়লো, ওইদিকে ছড়াও। আমাকে ছেড়ে তুমি ওইদিকে যাও জেঠিমা। না, আমি তোকে ছেড়ে কোথাও যাব না। মোড়ল, মোড়ল, তুমি একটু দেখো না। ততক্ষণে ওইদিকে ত্রাহি ত্রাহি রব শোনা যাচ্ছে। মোড়ল সেই যন্ত্রগুলো তুলে নিয়ে দৌড়ালো। ওরা তখন বুঝতে পারছে না যে ব্যাপারটা কি দাঁড়ালো। হঠাৎই কাঁচের ঘরের দিকে চোখ পড়তেই সায়ন তাড়াতাড়ি জেঠিমাকে বলল, আচ্ছা, ওটা জেঠু ছিল তো? আরে আরে, ওকে বাঁচাও, একটু ওষুধ ওর ভেতরে ছড়িয়ে দাও, তাহলে। জেঠিমার মুখটা গম্ভীর হয়ে গেল। না, ও বহু মানুষের মৃত্যুর কারণ। ওকে ছাড়া নাই। ও ও ধীরে ধীরে শয়তান হয়ে গেছিল রে। শয়তানকে বাঁচানো ঠিক নয়, ঠিক নয় রে। কি বলছো কি তুমি জেঠিমা? ও যে তোমার স্বামী। জেঠিমা নিজের মাথার সিঁদুর মুছে ফেলে বলল, প্রতিটি অমানিসার রাতে বহু লোককেও মারত রে। কারণ কারণ অন্ধকারে শয়তানরা জেগে ওঠে। ওর মনের মধ্যে থাকা অন্ধকার এই রাতই তো জাগতো। ও তখন আর মানুষ থাকতো নি রে, মানুষ থাকতো নি। ও হয়ে যেত মূর্তিমান শয়তান, ঠিক রাবণের মতো। ওর ওই গবেষণা সব কিছুই ছিল মানুষকে যন্ত্রণা দিয়ে মারার কল। তাই ওর তৈরি এই লঙ্কার শেষ ওই অমানিসার রাতেই হলো। এতে যদি ওর কিছু শাস্তি ঈশ্বর কমিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যে বহু লোক এদিকে চলে এলো। ততক্ষণে তাদের ঘিরে অনেক লোক। জেঠিমা কাঁদতে কাঁদতে বলল, তোমরা ওদিকে সব সাবধানে যেও। ওষুধ ছড়াইতে যাবা, বুঝলা? আমার মনে হয় কি অনেক গ্রামের লোককে তোমরা বাঁচাতে পারবা গো। ওরা সবাই সেই সব স্প্রে আর যন্ত্র নিয়ে ওদিকে হই হই করে গেল। ততক্ষণে আর জ্যাঠার অস্তিত্ব নেই। জেঠিমা চোখ মুছে বললেন, ও মোড়ল, এবার ওর মধ্যে ওষুধটা দিয়ে দাও। যদি শরীরটা পাওয়া যায় সেটাকেই। মোড়ল মশাই ইশারা করতে ওরা কাচের দরজা খুলেই একটু ওষুধ স্প্রে করতে শুরু করলো। চোখের সামনে সেই গাছগুলো যেন ছটফটে উঠল। মুহূর্তের মধ্যেই সব গাছগুলো শুকিয়ে গুটিয়ে একেবারে মাটিতে মিশে গেল।
আর দেখতে দেখতে বাকি সেই সব গাছ দানবের মৃত্যু হলো। মোড়ল সহ সবাই দূর থেকেই মশাল দিয়ে খুঁজে দেখল। তারপরে এসে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সায়ন ও তার জেঠিমার বুঝতে বাকি রইল না। এখানেই আগুন জ্বালিয়ে দাও, ওর সাম্রাজ্যের সাথেও শেষ হয়ে যাক। ওরা তাই করল। দেখতে দেখতে সবকিছুই পুড়ে ছাই হয়ে গেল। জেঠিমা এবার থাকতে পারল না আর। সে সায়নকে জড়িয়ে ধরে টুকরে কেঁদে উঠল। ছেলের মৃত্যুর পরই কি যে মারণ যক্ষিতে মেতে উঠল। সব শেষ হয়ে গেল রে, সব শেষ হয়ে গেল। কতবার কইছি, শুনো শুনো, এবার একটু থামো। অনেক তো হলো, কিন্তু কে কার কথা শোনে? উপরে মানুষ হলেও ভেতরে ভেতরে শয়তানকে ভর করেছিল। এখন এখন আমি কারুকে পুরা মুখ দেখানোর যোগ্য রইলাম না রে, যোগ্য রইলাম না। তুমি কি করি গেলা রে, কি করি গেলা? নিজে তো চলি গেলা, আমার এই কাফেলি কি নিয়ে বাঁচবো আমি, বলো? কি নিয়ে বাঁচবো? আমার তো সব চলে গেল, সব চলে গেল রে, সব চলে গেল। সায়ন তাকে শান্ত করার চেষ্টা করছে। গ্রামের লোকেরা তাদের ঘিরে দাঁড়িয়ে রয়েছে। তখন বহু লাশ গ্রামবাসীরা উদ্ধার করে নিয়ে যাচ্ছে। অনেক আধমরা মানুষকে নিয়ে স্বাস্থ্যকেন্দ্রের দিকে যাচ্ছে সবাই। তাদের বাড়ির লোকেরা যাবার সময় তাদের দিকে চেয়ে অভিসম্পাত করতে করতে এগিয়ে চলেছে। ওকে মেরে পেল, পুড়িয়ে মারো। এতগুলো মানুষকে ওরা মারিছে দিনের পর দিন, কোনো ছাড়ার নই, একদম কোনো ছাড়ার নই। সবাই একসাথে বলে উঠল, হ্যাঁ, কোনো সারণ নাই, মারো ওকে। শয়তান বুড়ি হ্যাঁ, হ্যাঁ। পিটে পিটে এত। কোনো ছাড়ার নয়। ওরা ঠিক বলিছে। ও মোড়ল, তোমরা তোমরা আমারে যা শাস্তি দিবার দাও, সবচেয়ে ভালো হয়, সবচেয়ে ভালো হয় যদি আমার ওই গাছগুলার মধ্যে ফেলি দাও। আমিও তো সমান দোষী। সবাই মারতে উদ্যত হলে সায়ন তার জেঠিমাকে আড়াল করে বলল, দাঁড়াও, তোমরা সবাই দাঁড়াও। আমি তো নিজের জীবনের ঝুঁকি নিয়ে তোমাদের বাঁচানোর জন্য এসেছি, তাহলে একটু আমার কথাটাও শোনো। সবাই তখন একটু শান্ত হলো। ও বলল, তোমাকে আমরা মাথায় তুলে রাখবো, গ্রামে জমি দিব, কিন্তু ওই বুড়িটারে আমাদের হাতে ছেড়ে দাও। ওর কোনো নিস্তার নাই। দাঁড়াও, আর জেঠিমা তোমাদের এখানে না নিয়ে এলে তোমরা এত লোকজনকে উদ্ধার করতে পারতে? ইনি তো দোষী নন। ও তো নিজের ভাইপোকে বাঁচাইতে আইছিল, আমাদের জন্য নয়। ও স্বার্থপর, ওকে মেরে ফেলো, এক্ষুনি মেরে ফেলো। হ্যাঁ, কিছুটা আপনারা ঠিকই বলেছেন, কিন্তু জেঠিমা চাইলেই শুধু আমাকে একলা বাঁচাতে পারত। মোড়ল বা পুরো গ্রামবাসীকে ডাকার কি দরকার ছিল তার? ওনার মনের মধ্যে চলা পাপবোধ থেকেই ও সবকিছু করেছে। নিজে দাঁড়িয়ে থেকে নিজের স্বামীর মৃত্যু দেখা কতখানি যন্ত্রণার সেটা একবারও ভেবে দেখেছেন? মোড়ল সাক্ষী, জেঠিমা চাইলেই তাকে উদ্ধার করতে পারত। তাহলে একে আপনারা শাস্তি দেবেন? নিজের একমাত্র সন্তানকে আপনাদের এই জাতপাতের বিচারের জন্য ইনিই হারিয়েছেন। স্বামীর পাপের শাস্তি নিজের হাতে দিয়ে ইনি এখন শোকে মুহ্যমান। একে আপনারা আরো শাস্তি দেবেন? আপনাদের মনেও কি মনুষ্যত্ব মরে গেছে? না, সায়ন একদম ঠিক কইছে। ও চাইলেই সায়নকে আগেই একলা বাঁচাতে পারত, কিন্তু ও যা করিছে এসব আমাদেরই ভালোর জন্যই করিছে। ওর তো আর কিছু রইল না গা। বলি, এর পরেও তোমরা ওরে শাস্তি দেবে? তোমরা তো ওর স্বামীর থেকেও পাপী গা।
একটু ক্ষমা করতে পারো না? শোনো, আমি থাকতে ওকে কেউ কিছু করবা না। হ্যাঁ, সবাই তখন শান্ত হলো। সায়ন ওর কয়েকজন বন্ধুকে ফোন করলো। আমি আগেই আমার কয়েকজন ডাক্তার বন্ধুদের গ্রামটা দেখাবো বা ওই গাছপালার ব্যাপারে বলবো বলে ডেকেছিলাম। ওরা কয়েক ঘন্টার মধ্যেই এসে যাবে। ওরাই বেশ কয়েকটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও করেছে তোমাদের ওই অসুস্থ লোকজনকে কাছাকাছি বড় শহরের কোনো একটা হাসপাতালে নিয়ে যাবার জন্য। তুমি আমাদের কাছে দেবতার মতো। তুমি এই গ্রামেই থাকো, বুঝলা? যেখানে যা করতে চাইবা আমরা ব্যবস্থা করে দেব। গ্রামে 1 বিঘে জমিও দিয়া দিব তোমারে। গ্রামের সবাই এসে তাকে ধরে অনুরোধ করলো। তোমরা দিবা কেন? ও বেটা, আমার বাড়ি ঘর জমি সব কিছু তো তোরই রে বাপ। আমার আর তো কেউ নেই রে। তুই এখানে যা পারিস কর না রে। এ জঙ্গলে আগে আমার শৌরের বসত বাড়ি ছিল, তা এটাও তো তোরই রে। আচ্ছা বেশ, ঠিক আছে। আমি এই জায়গায় একটা স্বাস্থ্য কেন্দ্র ও কৃষি গবেষণাগার বানাবো। এতে তোমাদের সবারই উপকার হবে। এত জমির কিছুটা মাত্র বিক্রি করলেই যথেষ্ট, কিন্তু এতে মোড়ল মশাইয়ের সাহায্য লাগবে। আমি তো আগে যা কয়েছি সেসব আমি তোমারে দিব। সেগুলো দিয়া তুমি এই গ্রামের উন্নতি করো না। নিজের জমি তোমারে হাতও দিতে হবে না। গ্রামবাসীরা খুবই খুশি হল। সবাই তারা জয় জয়কার করে উঠল। আকাশে সূর্যের রক্তিম আভা আগেই ফুটে উঠেছিল। দূরে অ্যাম্বুলেন্স গাড়ির আওয়াজ শোনা যাচ্ছিল। অমানিসার রাত শেষ হয়ে গ্রামে যেন এক নতুন সূর্যোদয় হলো।